আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। এক দশক পর মিশর তুরস্কের কূটনৈতিক সম্পর্ক স্থাপন। এদিকে এবার গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল। সুইডেনে কুরআন পুরানোর ঘটনায় পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক। এবার ভয়াবহ দাবানলে পড়ছে রাশিয়ার পূর্বাঞ্চল। হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে একদিনে 1,70,839 কোটি রুপির ক্ষতি হয়েছিল আদানির। সর্বশেষ জানিয়ে দেব হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এক দশক পর মিশর তুরস্কের কূটনৈতিক সম্পর্ক স্থাপন। এক দশক পর নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মিশর ও তুরস্ক। দুই দেশ তাদের রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। দুই দেশের মানুষের স্বার্থে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যৌথ ঘোষণা দিয়েছে তারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এরপর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক ও আর্থিক সম্পর্ক দ্রুত বাড়বে। 2013 সালে মিশরের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি দেশের নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। সেই সময় মুরসির সরকারের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল। তুরস্ক সে সময় মুরসি ও তার মুসলিম ব্রাদারহুড গ্রুপকে সমর্থন করেছিল, কিন্তু মিশর তখন সংগঠনকে জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করে। এরপর মিশর তুরস্কের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। কূটনৈতিক সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার পর্যায়ে নামিয়ে আনে। এক বছর পর আল সিসি মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তারপর থেকে তিনি ওই পদে আছেন। এরপর লিবিয়ায় দুই দেশ বিপক্ষ শিবিরকে সমর্থন করেছিল। 2021 সাল থেকে অবস্থার পরিবর্তন হতে থাকে। 2022 সালের কাতারের ফুটবল বিশ্বকাপের সময় আল সিসি ও এরদোয়ান হাত মেলান। এবার পুরো দোস্তর কূটনৈতিক সম্পর্ক চালু হলো। এবার গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের ভয়াবহ হামলার পর এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনি উপকূলীয় এলাকা থেকে রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় তারা আজ বিমান হামলা চালিয়েছে। হামলা এখনও চলছে। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি সামরিক স্থাপনায় এ বিমান হামলা চালানো হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। এর আগে গত সোমবার জেনিন শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত 12 ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 100 জন। এছাড়া প্রায় 3000 মানুষ শরণার্থী শিবির ছেড়েছেন। রয়টার্স বলছে, জেনিন শহরে টানা 2 দিন সামরিক অভিযান চালানোর পর সেনা প্রত্যাহার করে নিচ্ছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলি সেনাবাহিনীর বহরকারী গাড়িগুলো জেনিন ছাড়তে শুরু করে। জেনিনে হামলার পর থেকে গাজা থেকে ইসরায়েলের দিক থেকে 5টি রকেট ছোড়া হয় বলে অভিযোগ করেছে দেশটি। তবে এসব রকেট ঠেকিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, রকেট ছোড়ার পরপর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সেরাত ও আশপাশের শহর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই রকেট হামলার জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল, তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সশস্ত্র দলটি। সুইডেনে কুরআন পুরানোর ঘটনায় পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক। সুইডেনে ঈদের দিনে কুরআন পুরানোর ঘটনার প্রতিবাদে এবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান। দেশটির সরকার এক ঘোষণায় জানিয়েছে, আগামী শুক্রবার দেশ জুড়ে এ বিক্ষোভ করা হবে। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি দেশটির সকল রাজনৈতিক দলকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তান সরকার এ নিয়ে পার্লামেন্টে যৌথ অধিবেশনের ডাক দিয়েছে। কুরআন অবমাননার নিন্দা জানাতে যৌথ অধিবেশনে একটি প্রস্তাব পাশ করা হবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে গত 28 জুন স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। তার নাম সালওয়ান মমিকা এবং সে সুইডেনে বসবাসরত একজন ইরাকি নাগরিক বলেও জানানো হয়েছে। এ ঘটনার পরেই মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসে উঠেছে। ইতোমধ্যে তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, ইরাক, ইরান, মিশর, সৌদি আরব, মালয়েশিয়া ও বাংলাদেশ সহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে সুইডেন গতকাল কুরআন পুরানোর ঘটনায় নিন্দা প্রকাশ করেছে। ভয়াবহ দাবানলে পড়ছে রাশিয়ার পূর্বাঞ্চল। ভয়াবহ দাবানলে পড়ছে রাশিয়ার পূর্বাঞ্চল।
পরিস্থিতি মোকাবেলায় সাইবেরিয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ইয়াকুশিয়া নামে পরিচিত অঞ্চলটির গভর্নর জানান, দাবানলে জ্বলছে 1.5 লাখ একরেরও বেশি এলাকা, যা নিউ ইয়র্ক শহরের 3/4 সমান। ফায়ার ব্রিগেড কর্মীরা তৎপরতা চালালেও 110টি জায়গায় এখনও জ্বলছে আগুন। দগ্ধ বা আহত হয়েছেন কমপক্ষে 620 জন, পুড়ে গেছে 33টির মতো যানবাহন। সম্প্রতি প্রচণ্ড তাপদাহ এবং বজ্রপাতের কারণে ছড়িয়ে পড়ে দাবানল, আর রাজ্যটির বিশাল অংশই তৃণভূমি। সে কারণে আগুন নেভানো কষ্টকর হয়ে যাচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে তুন্দ্রা অঞ্চল হিসেবে পরিচিত সাইবেরিয়ায় এখন নিয়মিত হচ্ছে দাবানল। হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে একদিনে 1,70,839 কোটি রুপির ক্ষতি হয়েছিল আদানির। বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর জানুয়ারিতে কার্যত ধস নেমেছিল আদানি গ্রুপের শেয়ারগুলোতে। রেকর্ড ক্ষতির মুখে পড়ে ভারতের ধনকুবের গৌতম আদানির। এবছরের জানুয়ারিতে এই রিপোর্ট প্রকাশের পর গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্য ধাক্কা খায়। কোম্পানিগুলো পরের কয়েক সপ্তাহে বাজারে রেকর্ড পতন প্রত্যক্ষ করে। আদানি গ্রুপের চেয়ারম্যান জানান, একদিনের সবচেয়ে বড় ক্ষতির রেকর্ড হয়েছে চলতি বছরের 27 জানুয়ারি। প্রায় 20.8 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে ওই দিন। 2023 সালের জানুয়ারির শেষ দিকে হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেল কোম্পানির মাধ্যমে শেয়ারের মূল্যে ম্যানিপুলেশন, কর্পোরেট অপব্যবস্থাপনার মতো বিভিন্ন অভিযোগ তুলেছিল। যদিও এমন ধরনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ, কিন্তু ওই সময় এই গোষ্ঠীর সমস্ত শেয়ারের দরে উল্কা গতিতে পতন শুরু হয়। এর জেরে বাজারের মূল সূচকগুলোতেও কমতে শুরু করে। এমন পরিস্থিতিতে আদানি গোষ্ঠী বাজারের মূলধনের কয়েক বিলিয়ন ডলার হারায়। মার্চের শেষের দিকে বিনিয়োগকারী রাজীব জৈনের জিকিউজি পার্টনার আদানি গ্রুপের 4টি সংস্থার আদানি পোর্ট, আদানি গ্রিন এনার্জি, আদানি ট্রান্সমিশন এবং আদানি এন্টারপ্রাইজের প্রায় 15,000 কোটি রুপির স্টেক কেনেন। মে মাসে এই আন্তর্জাতিক বিনিয়োগ ফার্মটি গৌতম আদানির গোষ্ঠীতে নিজেদের অংশীদারিত্ব বৃদ্ধি করেছে। জুন মাসে 3টি আদানি কোম্পানিতে আরও $1 বিলিয়ন বিনিয়োগ করেছে এই সংস্থা। আদানি গোষ্ঠীর স্টকগুলোতে যে হারে পতন হয়েছিল তেমন গতিতে পুনরুদ্ধার দেখা যায়নি। আদানি টোটাল গ্যাসের শেয়ারগুলো জুনে ত্রৈমাসিক 25% হারিয়েছে। অন্যদিকে আদানি ট্রান্সমিশনের স্টকও গত ত্রৈমাসিক প্রায় 23% পতনের সম্মুখীন হয়েছে। আপাতত কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিশ্বের বড় তাবর বিলিয়নারের তুলনায় একটা পিছিয়ে আছেন আদানি। উল্লেখ্য, নতুন করে কাজ শুরু হচ্ছে আদানির বিভিন্ন প্রজেক্টগুলোতে। হলদিয়া বন্দরের 400 কোটি রুপি বিনিয়োগ করতে চলেছে আদানি। বুধবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনে মৌচুক্ত চুক্তি স্বাক্ষর হয়। 11 জুলাই জায়গা হস্তান্তরের কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর। অগস্ট থেকে শুরু হবে কাজও। 2 বছরের মধ্যেই হলদিয়া বন্দর 2 নম্বর বার্থে আমদানি ও রফতানি শুরু করা যাবে বলে জানিয়েছেন আদানি গ্রুপের বিজনেস হেড প্রশান্ত কুমার পাত্র। বিপুল ক্ষতির পরে কিভাবে ঘুরে দাঁড়ায় আদানি, সেটা এখন দেখার বিষয়। হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধার। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে গত রোববার এক ধরনের সাদা পাউডার উদ্ধার করা হয়। এরপর পরীক্ষা নিরীক্ষা করে ওয়াশিংটন ফায়ার সার্ভিস জানিয়েছে এগুলো আসলে কোকেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলেছে, গত রোববার রাতে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে সাদা পাউডার সদৃশ উপাদান খুঁজে পায় প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়োজিত সিক্রেট সার্ভিস। এরপরই হোয়াইট হাউস কমপ্লেক্স সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থাকেন হোয়াইট হাউসের এক্সিকিউটিভ ম্যানশনে। এই ম্যানশনের পাশেই ওয়েস্ট উইং। এখানে শত শত মানুষ নিয়মিত আসা যাওয়া করেন। ওভাল অফিস, মন্ত্রী পরিষদ কক্ষ, সংবাদ সম্মেলন কক্ষ ও প্রেসিডেন্টের কর্মীদের কার্যালয় এই জায়গায় অবস্থিত। ওয়াশিংটন ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগ ওয়েস্ট উইং এর পাওয়া সাদা পাউডারকে কোকেন হিসেবে শনাক্ত করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে কোকেন হোয়াইট হাউসে কিভাবে এলো সেটি সুনির্দিষ্ট করে জানায়নি সিক্রেট সার্ভিস। তারা বলছে উপাদানটি আরো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া হোয়াইট হাউসে এটি কিভাবে ঢুকলো সে ব্যাপারেও তদন্ত চলছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েমি জানান, ওয়েস্ট উইং এর কর্মব্যস্ত জায়গায় এ পাউডার পাওয়া যায়। ওয়াশিংটন ডিসির ফায়ার সার্ভিসের হ্যাজম্যাট টিম এটি বিপজ্জনক নয় বলে জানিয়েছে। তবে হোয়াইট হাউসে এত কিছু হয়ে গেলেও সেখানে ছিলেন না প্রেসিডেন্ট জো বাইডেন। পাউডার শনাক্তের 2 দিন আগে শুক্রবার ক্যাম্প ডেভিডে পরিবার নিয়ে ছুটি কাটাতে যান তিনি। সেখান থেকে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে ফেরেন বাইডেন।